এইচএসসি শেষ মুহূর্তে টপ 120 এমসিকিউ নিয়ে মিজান ভাইয়া চলে এসেছে অসাধারণ একটি ক্লাস নিয়ে। সো আজকে আমাদের কবিতার প্রায় 120টি এমসিকিউ সলভ করানো হবে, ঠিক আছে, ব্যাখ্যা সহকারে। সো কোনো আলোচনা হবে না এক্সট্রা, জাস্ট কি বলতো, আমাদের কবিতায় যতটুকু দরকার একটা এমসিকিউ আলোচনা, ঠিক ততটুকু নিয়ে আমরা কি আলোচনা করব। ওকে, চলো আমরা সময় নষ্ট না করে একদম কি ক্লাসে চলে যাই। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি? কুইক আনসার দিবা, ঠিক আছে। আচ্ছা, কাব্যগ্রন্থ কোনটি বলো তো? রৌদ্রকরটিতে, ছাড়পত্র, সহসা সচকিত, তারপর হচ্ছে তোমার কি মুহূর্তের কবিতা। তাহলে কি আনসার হবে বলো তো? কি আনসার হবে ভাইয়া? ছাড়পত্র। ছাড়পত্র কোত্থেকে আসছে? এটা 18 বছর বয়স কবিতা থেকে। আমরা জানি 18 বছর বয়স কবিতা কে লিখছে? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য কত বয়সে মারা যায়? 21 বছর বয়সে। আমাদের এখান থেকে এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। কত বছর বয়সে মারা যায়? 21 বছর বয়সে। ওকে, আচ্ছা, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? ছাড়পত্র। ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে তার একটা চমৎকার একটা কি কাব্যগ্রন্থ আছে, তার নাম কি বলতো? আকাল। তার নাম কি বলতো? আকাল। 18 বছর বয়স কবিতায় 3 থেকে 4টা ইনফরমেশন আছে খুবই চমৎকার। যে 18 বছর বয়স কিভাবে চলে বলতো? বাষ্পের বেগে স্টিমারের মতো। এই বয়স কিভাবে বাঁচে বলতো? দুর্যোগ আর ঝড়ে। তার মানে এই দুইটা ইনফরমেশনই খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা চলে যাবো এখন 2 নম্বর কোয়েশ্চেনে। 2 নম্বর দেখো, 18 বছর বয়সের তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে? একটু আগে বললাম, এখন আনসার চলে আসছে। তাহলে কিসের মতো চলে বলতো? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। কিসের মতো চলে বলতো? স্টিমারের মতো চলে। কিসের মতো চলে? স্টিমারের মতো চলে। ওকে, 3 নম্বর দেখো ভাইয়া, এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসী, এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনের ঝুঁকি, প্রাণ বিসর্জন, ব্যর্থতার দীর্ঘশ্বাস, ভীতির বার্তা। তাহলে কি আনসার হবে বলতো? ব্যর্থতার দীর্ঘশ্বাস। কি আনসার হবে বলতো? ব্যর্থতার দীর্ঘশ্বাস। এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে বলতে কি বোঝানো হয়েছে বলতো? ব্যর্থতার দীর্ঘশ্বাস। ব্যর্থতার কি? দীর্ঘশ্বাস। ওকে, 4 নম্বর দেখো ভাই, রক্তদানের পুণ্য বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? রক্তদানের পুণ্য, দ্যাট মিন্স আমরা রক্ত দিতে জানি। রক্ত কি? দিতে জানি। তারুণ্যের অগ্রগতি, বিপদ মোকাবেলার ঝুঁকি, মুক্তি ও কল্যাণের সংগ্রাম, স্বাধীনভাবে চলার ঝুঁকি। তাহলে কি আনসার হবে এটা? মুক্তি ও কল্যাণের সংগ্রাম। কি আনসার হবে বলতো? মুক্তি ও কল্যাণের সংগ্রাম। মুক্তি ও কল্যাণের সংগ্রাম। ওকে, 5 নম্বর দেখো ভাইয়া, 18 বছর বয়স কবিতার প্রথম স্তবকে কি প্রকাশিত হয়েছে? তারুণ্যের দুঃসাহসী রূপ, তারুণ্যের মৈত্রীরূপ, তারুণ্যের শক্তিময়তা, তারুণ্যের অসহায়ত্ব। কি আনসার হবে বলতো? তারুণ্যের দুঃসাহসী রূপ, ঠিক আছে। তার মানে 18 বছর বয়স কবিতায় ইতিবাচক দিকও বর্ণনা করা হয়েছে, আবার কি নেতিবাচক দিকও কি বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে কি হবে বলতো? তারুণ্যের দুঃসাহসী রূপ। কি হবে? তারুণ্যের দুঃসাহসী রূপ। তারুণ্যের দুঃসাহসী রূপ। ওকে, মাথায় রাখবা, তারুণ্যের দুঃসাহসী রূপ। 6 দেখো, 18 বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়? আত্মসংযমী হওয়ার, স্বনির্ভর হওয়ার, ত্যাগী হওয়ার, ধ্যানী হওয়ার। তাহলে আমাদের যখন বয়স 18 বছর বয়স, তখন আমরা কি করব বলতো? স্বনির্ভর হব। কি হব? নিজের উপর নির্ভর করে চলবো। অন্যের উপর আমরা কি নির্ভর করব না, কারণ পরনির্ভরতা আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। এই জন্য আমরা কি করব? নিজের উপরে নির্ভর করবো। এই জন্য এটাকে বলা হয় স্বনির্ভর হওয়া। কি বলে বলতো? স্বনির্ভর হওয়া। ওকে, 7 নম্বর দেখো, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। জীবনের কোন সময়ে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা শূন্য থাকে না বলতো দেখি? কৈশোর জীবনে, কর্মজীবনে, যৌবনে পদার্পণকালে, অর্থ উপার্জনকালে। তাহলে কি হবে? একদম চমৎকারভাবে আনসার দিয়ে দেবা, যৌবন পদার্পণকালে, ঠিক আছে। তার মানে যখন আমরা যৌবনে পদার্পণ করি, তখন আমরা প্রাণ দিতেও কি করি না বলতো? দ্বিধাবোধ করি না। এই জন্য কি বলা হয়েছে বলতো? কোন সময়ে প্রাণ দেয়া নেওয়া ঝুলিটা শূন্য থাকে না? যৌবন পদার্পণকালে। কখন বলতো? যৌবন পদার্পণকালে। ওকে, 8 নম্বর দেখো ভাইয়া, 18 বছর বয়স কবিতার বিপদের মুখে এই বয়স চরণের বাকি অংশ কি বলো? তাহলে বিপদের মুখে এই বয়স দুঃসহ, ভয়ঙ্কর, অগ্রণী, দুর্বার। এটা একদম আমাদের কবিতার লাইন থেকে আসে। তাহলে কি হবে বলতো? বিপদের মুখে এই বয়স অগ্রণী। বিপদের মুখে বয়স কেমন বলতো? অগ্রণী। বিপদের মুখে বয়স কেমন? অগ্রণী। ওকে, 9 নম্বর দেখো ভাইয়া, আমাদের তোমরা জানো এইচএসসি পরীক্ষায় আমাদের মিনিমাম 6টা থেকে 7টা উদ্দীপক আসবে। দ্যাট মিনস এই যে উদ্দীপক, এইটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, তুমি যদি একবার সুন্দর করে দেখো আমার ব্যাখ্যা বিশ্লেষণ, তাহলে তুমি কি উদ্দীপকটা সহজ করে ধরতে পারবা। ধ্বংস থেকে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা, অসুন্তরে করতে ছেদন। 18 বছর বয়স কবিতায় উল্লেখিত 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যকে উদ্দীপকে ফুটে উঠেছে বলো?
আত্মপ্রত্যয়, উদ্যম, তারপর হচ্ছে তোমার উদ্যত, তারপর সহনশীলতা। বলো কোন বৈশিষ্ট্য উদ্যোগকে ফুটে উঠেছে? তাহলে কি আনসার হবে বলো তো? আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয়। এইচএসসি লাস্ট মোমেন্টে আমরা যদি এই এমসিকিউ গুলো একবার রিভিশন দিয়ে যেতে পারি তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব, অনেক বেশি উপকৃত হব। 10 নম্বর দেখো ভাইয়া, নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? এই বয়সের জন্য ভীরু কাপুরুষ নয়, 18 বছর বয়স ভয়ঙ্কর, এ বয়স বাঁচে দুর্যোগার জোরে, এই বয়সে তাই নেই কোনো সংশয়। তাহলে কি বুঝাইছে? এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। তাহলে আমাদের এই বয়সটা কি কাউকে আমরা ভয় পাই না এবং কাপুরুষতার সময় এটা না। 18 বছর বয়স কি উদ্যমের সময়, তারুণ্যের সময় আমরা একদম কোনো কিছুকেই ভয় পাই না। তাহলে আনসার কি হবে বলো তো? 1, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। তাহলে আমাদের অলরেডি 18 বছর বয়স কবিতা শেষ। আমরা চলে যাবো এখন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে সৃজনশীলও কিন্তু আসতে পারে, ঠিক আছে? ওকে, তার মানে আমরা যদি আমি কিংবদন্তির কথা বলছি নিয়ে 2-1 মিনিট কথা বলি। এর মধ্যে হচ্ছে গদ্য ছন্দ রচিত, অলরেডি কোশ্চেন আছে। পাশাপাশি আবু জাফর উবাইদুল্লাহ লিখছে। আবু জাফর উবাইদুল্লাহ একজন লেখক, যিনি হচ্ছে একজন কবি, যিনি হচ্ছে সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। কি ছিলেন? কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় 4 জনের কথা বলা হয়েছে। কয়জন বলো তো? 4 জনের কথা বলা হয়েছে। কয়জনের কথা? 4 জন। সেই 4 জন কে কে বলো তো? মা, তারপর কি ভাই, তারপর কি বলতো বোন, তারপর কি বলতো প্রিয়তমা। কে বলতো? প্রিয়তমা। মা, ভাই, বোন, প্রিয়তমা। বোনের মৃত্যুর কথা বলা হয়েছে। কার মৃত্যুর কথা বলা হয়েছে বলতো? বোনের মৃত্যুর কথা বলা হয়েছে। তাহলে এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কয়জনের কথা বলা হয়েছে বলতো? 4 জন। কে কে? মা, ভাই, বোন, প্রিয়তমা। আর বোনের কিসের কথা বলা হয়েছে বলতো? মৃত্যুর কথা বলা হয়েছে। আমাদের এই কবিতায় উজ্জ্বল জানালা নামে একটা শব্দ আছে। কি বলতো? উজ্জ্বল জানালা। এই উজ্জ্বল জানালা দ্বারা কি বোঝানো হয়েছে বলতো? মুক্ত জীবন প্রত্যাশা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি হবে বলতো? মুক্ত জীবন প্রত্যাশা। কি হবে? মুক্ত জীবন প্রত্যাশা। ভালো করে মাথায় রাখবা, ওকে? তাহলে উজ্জ্বল জানালা দ্বারা কি বোঝানো হয়েছে বলতো? মুক্ত জীবন প্রত্যাশা, মুক্ত জীবন প্রত্যাশা। ওকে, এই লাইনগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। মুক্তির পূর্ব শর্ত কি বলতো? যুদ্ধ। মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ। মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ। চিত্রকল্প নিয়ে লেখা কবিতা কোনটা বলতো? আমি কিংবদন্তির কথা বলছি। চিত্রকল্প নিয়ে লেখা কবিতা কোনটা বলতো? আমি কিংবদন্তির কথা বলছি। এই সবগুলোই কি ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন ছন্দ রচিত? গদ্য ছন্দে। কোন ছন্দ রচিত বলতো? গদ্য ছন্দে, গদ্য ছন্দে। এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো একবার রিভিশন দিয়ে যাবা, আশা করছি কমন পড়ে যেতে পারে, ঠিক আছে? 2 নাম্বার দেখো ভাই, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে যায় না সে কি শুনবে? সমুদ্রের গর্জন, ঝড়ের আর্তনাদ, সাপদের ভয়াবহতা, অস্ত্রের জননায়। তাহলে যে কবিতা শুনতে যায় না, কবিতা দ্বারা কি বুঝাইছে? কবিতা দ্বারা বোঝানো হয়েছে মুক্তি বা স্বাধীনতা। কবিতা দ্বারা কি বোঝানো হয়েছে বলতো? মুক্তি বা স্বাধীনতা। কি বোঝানো হয়েছে? মুক্তি বা স্বাধীনতা। মুক্তি বা কি বলতো? স্বাধীনতা। ওকে, তাহলে কি আনসার হবে? ঝড়ের আর্তনাদ শুনবে। তার মানে কেউ যদি মুক্তি না চায় তাহলে ঝড় তো আসবেই, স্বাভাবিক ব্যাপার। 3 নাম্বার দেখো ভাইয়া, আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে? কিভাবে যুদ্ধ আসে? মায়ের মৃত্যুতে, মায়ের মৃত্যুতে, তারপর হচ্ছে তোমার ত্যাগে, তারপর হচ্ছে ভালোবেসে, গর্ভবনীর বোনের মৃত্যুতে। কিভাবে যুদ্ধ আসে বলো? যুদ্ধ কিভাবে আসে? একদম কবিতার লাইন। তোমরা অন্তত পরীক্ষার আগে প্রত্যেকটা কবিতা 5 বার হলেও রিভিশন দিয়ে যাবা। আগে কখনো পড়ো নাই, নো প্রবলেম, বাট এই মোমেন্টে যতটুকু সময় আছে মিনিমাম রিডিং 5 বার পড়ে যাবে। আশা করছি এমসিকিউ তুমি বস হয়ে যাবে, এমসিকিউ থেকে বস হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো? যুদ্ধ আসে ভালোবেসে। যুদ্ধ আসে কি? ভালোবেসে। মায়ের ছেলেরা চলে যায়, কোথায় চলে যায় বলো তো? যুদ্ধে চলে যায়। যুদ্ধ আসে কিভাবে বলো তো? ভালোবেসে। যুদ্ধ আসে কিভাবে? ভালোবেসে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? পূর্বপুরুষ, কৃতদাস, কিংবদন্তি, তারপর কি বলতো? কবিতা। কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? কিংবদন্তি শব্দটি কি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? কিংবদন্তি শব্দটি কি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? তারপরে দেখো তোমার 5। ওকে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কে দীর্ঘায়ু হবে?
যে কর্ষণ করে, যে গাভীর পরিচর্যা করে, যে মশলা লালন করে, যে লৌহখণ্ড প্রজ্বলিত করে। ভাইয়া এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমি কিংবদন্তি কথা বলছি কবিতার এই 8টা লাইন খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে বলতো? যে গাভীর পরিচর্যা করে। তার মানে এইটা আনসার রাইট। আর শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? যে কর্ষণ করবে। শস্যের সম্ভার সমৃদ্ধ করবে। তাহলে শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে বলতো? যে কর্ষণ করে। যে কি করে বলতো? কর্ষণ করে। আর জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। ওকে, আচ্ছা, তারপর লিখো তোমার ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে বলতো? ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? যে লৌহখণ্ড প্রজ্বলিত করে। যে লৌহখণ্ড কি করে? প্রজ্বলিত করে। তারপর মশলা লালনকারী প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। প্রবাহমান নদী কি করবে বলতো? প্রবাহমান নদী পুরস্কৃত করবে। প্রবাহমান নদী কি করবে? পুরস্কৃত করবে। এই 4টা লাইন দিয়ে মানে 8টা লাইন হয় টোটাল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি ভাইয়া, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? যে কর্ষণ করে। প্রবাহমান নদী কাকে পুরস্কৃত করবে? যে মৎস্য লালন করে। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? যে লৌহখণ্ড প্রজ্বলিত করে। ভাইয়া খুব ভালো করে একটু মাথায় নিয়ে যাই অন্তত পরীক্ষার হলে, ঠিক আছে? 6 নম্বর দেখো ভাইয়া, তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল বলতে কি বোঝানো হয়েছে? অসুস্থতা, নিপীড়ন, অবজ্ঞা, অবহেলা। তাহলে আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি নিপীড়িত হতো, ঠিক আছে? অনেক বেশি নিপীড়িত হতো। বাহিরের যারা আমাদের দেশে বিজনেস করতে আসছে ওরা অনেক সময় আমাদের পূর্বপুরুষদের উপর কি অত্যাচার আক্রমণ করছে। এই জন্য কি বলছে বলতো? নিপীড়িত বুঝাইছে। কি বুঝাইছে? নিপীড়িত বুঝাইছে। ওকে, 7 নম্বর দেখো ভাই, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে? কেন কবিতা হয়ে ওঠে? স্বপ্ন ও বাস্তবতার মিলনে, অতি বাস্তবতার কারণে, কৃষকের শ্রমের জন্য, স্বপ্ন ও কল্পনার মিলনে। বলো কিসের জন্য প্রত্যেকটা শস্যদানা কবিতা হয়ে ওঠে? স্বপ্ন ও বাস্তবতার মিলন। স্বপ্ন ও বাস্তবতার মিলন। প্রত্যেকটা মানুষ চায় মুক্তি, প্রত্যেকটা মানুষ চায় স্বাধীন চেতা হতে। এই জন্য আমাদের পূর্বপুরুষরা কি স্বাধীন চেতা হওয়ার জন্য অনেক বেশি কি করছে? সংগ্রাম করে গেছে। এই জন্য কি হবে? স্বপ্ন ও বাস্তবতার মিলন। স্বপ্ন ও কি বাস্তবতার মিলন। ওকে, 8 নাম্বার দেখো ভাই, বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কি বোঝানো হয়েছে? ভাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিচলিত স্নেহ দ্বারা কি বোঝাইছে? আপনজনের উৎকণ্ঠা, ভালোবাসার শঙ্কা, বিফল স্নেহ। তাহলে কি হবে? আপনজনের উৎকণ্ঠা, ভালোবাসার শঙ্কা। এই দুইটাই হচ্ছে আনসার। তাহলে কি হবে? 1 ও 2, 1 ও 2, 1 ও 2। আমরা যখন এই রোমান সংখ্যার বহুপদী কোশ্চেন দেখি তখন আমরা সবাই ভেবে নেই 1, 2 ও 3 হবে। না ভাইয়া, একটু বুঝে কোশ্চেনটা বুঝে তারপর কি আনসার করবা। ওকে, বিচলিত স্নেহ দ্বারা কি বোঝায়? আপনজনের উৎকণ্ঠা আর ভালোবাসার শঙ্কা। আপনজনের উৎকণ্ঠা, ভালোবাসার কি বলতো? শঙ্কা। ওকে, 9 নম্বর দেখো ভাইয়া, নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 প্রশ্নের উত্তর দাও। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তার মানে কি দুঃখ ছাড়া সুখ লাভ করা যায় না। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণ সমর্থন করেছে? তার পিঠে রক্ত যাওয়ার মতো কথা ছিল, সে সন্তানের জন্য মরতে পারে না। তারপর সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। কি আনসার হবে বলো? কি অ্যান্সার হবে? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। কারণ যুদ্ধের সময় অস্ত্র সহ তোমাকে মানাবে। অস্ত্র ছাড়া যুদ্ধে কি যাওয়া উচিত না, কারোরই উচিত না। ত্যাগ স্বীকার, ফলভোগ আঘাতের চিহ্ন। উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে বিষয়ে প্রকাশিত হয়েছে, ত্যাগ স্বীকার, ফলভোগ আঘাতের চিহ্ন। বলো 1 ও 2, 1 2, 2 ও 3, 1 3। তার মানে ত্যাগ স্বীকার করতে হবে, আঘাতের চিহ্ন, ফলভোগ। কি কি আনসার হবে বলো? 1 ও 3। কি আনসার হবে বলো তো? 1 ও 3। ত্যাগ স্বীকার, আঘাতের চিহ্ন। ত্যাগ স্বীকার, তারপর কি বলো তো? না, 1 মিনিট। হ্যাঁ, কি বলছে? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মিহিতে। ঠিক আছে, তার মানে ত্যাগ স্বীকার করতে হবে আর কি ফল লাভ করতে হবে। আঘাতের চিহ্ন আসবে না। আমাদের উদ্দীপক দেখে আনসার করতে হবে। তাহলে কি 1 ও 2? আনসার কি বলো তো? 1 ও 2, 1 ও 2। তার মানে ত্যাগও স্বীকার করতে হবে, আবার কি ফলও লাভ করতে হবে। এই জন্য দুঃখ ছাড়া সুখকে পাওয়া যায় না। তাহলে কি হবে? 1 ও 2, 1 ও 2, 1 ও 2। ওকে, আচ্ছা, এরপর দেখো ভাইয়া ঋতুবর্ণন। কি বলতো?
ঋতু বর্ণন কবিতা। ওকে, ঋতু বর্ণন কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু নতুন সিলেবাসে আছে এই বছর আমরা এখান থেকে এমসিকিউ পাবোই আশা করি। ওকে, ঋতু বর্ণন কবিতা কে লিখছে? আলাউল লিখছে। 6টা ঋতুর বর্ণনা দিছে, তার মধ্যে শীতকাল এবং হচ্ছে তোমার গ্রীষ্মকালের মাঝখানে বসন্তকালকে রাখা হয়েছে, এবং বসন্তকালকে 1 থেকে 10 লাইনের মধ্যে কি করছে? চমৎকারভাবে বর্ণনা করছে। সবচেয়ে বেশি সুন্দরভাবে উপস্থাপন করছে কি? বসন্তকালকে। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতুরে কি করছে? চমৎকারভাবে আমাদের এখানে বর্ণনা করছে, বাট বসন্তের কথা বলছে একটু বেশি। ওকে, আচ্ছা, এখানে তোমার কিংশুক অর্থ কি বলতো? কিংশুক অর্থ হচ্ছে পলাশ ফুল। কিংশুক অর্থ কি বলতো? পলাশ ফুল। একটু মাথায় রেখো, ভালো করে মাথায় রেখো, আসতে পারে। তারপর মল্লী অর্থ কি? মল্লী বেলি ফুল। মল্লী অর্থ কি বলতো? বেলি ফুল। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে শরতে কিসের কথা বলেছে? ফুলের চামর দোলা, শরৎ। হেমন্ত, হেমন্ত কিসে বলতো? পান। হেমন্ত কি? পান। তারপর শীত, তাড়াতাড়ি কি? সূর্য ডুবে যায়, আর কি? তাড়াতাড়ি ঘুম ভেঙে, ঘুম কি? তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক আছে, কেমন জানি সকাল হয়ে গেছে এরকম মনে হয়। তারপর হচ্ছে গ্রীষ্মের কথা কি বলছে বলতো? অনেক তাপ, আর কি বলতো? গাছের ছায়ার গুরুত্ব, ঠিক আছে, রৌদ্রের তাপ আর গাছের ছায়ার গুরুত্ব। বর্ষার কি? বর্ষা তোমার কি? পোকামাকড় কি করে? সাউন্ড করে, ঠিক আছে। তারপর আমরা অনেক বেশি কি হয়ে যায় বলতো? প্রেম 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 একটা ভাব চলে আসে বসন্তে। তারপর অনেক সময় তরুণরা হচ্ছে বিভিন্ন কিছু সাউন্ড শুনে ভয় পাওয়া যায়, বুঝছো? এটা হচ্ছে এটা হচ্ছে বর্ষাকাল। কি বলতো? বর্ষাকাল। ওকে, দাদুরি শিখিনি রব। দাদুরি কি বলতো? মেয়ে ব্যাং। দাদুরি মানে কি? মেয়ে ব্যাং। আর শিকিনি মানে কি বলতো? ময়ূরী। শিকিনি মানে কি বলতো? ময়ূর। শিকিনি মানে কি? ময়ূর। দাদুরি মানে মাদি ব্যাং, শিকিনি মানে কি? ময়ূর, ঠিক আছে। এগুলো কি? বর্ষাকালে। আর বাকি সব কি? বসন্তকাল। ঋতুবর্ণন কবিতায় কোথায় গৌর শব্দে মোল্লা রাগ গায়? কৈলাসে, পবনে, স্মরণে, চন্দনে। বলো, কোথায় মোল্লার রাগ গায়? তার মানে এটা রাতের 2য় প্রহরে গাওয়া হয়। এই মোল্লার রাগ কখন গাওয়া হয়? রাতের 2য় প্রহরে। তাহলে কোথায় বলতো? কৈলাসে। কোথায়? কৈলাস। 2 নম্বর দেখো ভাইয়া, ঋতু বর্ণন সব সময় দম্পতির সঙ্গে কে বেবিত থাকে? সব সময় দম্পতির সঙ্গে কে বেবিত থাকে? জ্ঞানের দেবতা, ধ্বংসের দেবতা, প্রেতাত্মা, মদন। তাহলে প্রেমের দেবতার সাথে সবসময় কে থাকবে? স্বাভাবিক না? একদম সহজ হিসাব না? যখন দম্পতি আছে তখন তাদের মধ্যে সবসময় প্রেম থাকবে, তাহলে প্রেমের দেবতা কে বলতো? মদন। প্রেমের দেবতা কে? মদন। প্রেমের দেবতা কে বলতো? মদন। 3 নম্বর দেখো ভাইয়া, ঋতু বর্ণন কবিতায় কুসুমিত কিংশুক সঘন বন কি রঙের? একটু আগে বলছিলাম। তাহলে কিংশুক মানে পলাশ ফুল। পলাশ ফুল দেখতে কেমন বলতো? লাল। পলাশ ফুল দেখতে কেমন? লাল। পলাশ ফুল দেখতে কেমন? লাল। কুসুম বিকাশে কি দোলে? চামরকেশ, গণকেশ, পক্ককেশ, ধবলকেশ। কুসুম বিকাশে কি দোলে? চামরকেশ। কুসুম বিকাশে কি দোলে বলতো? চামরকেশ। কুসুম বিকাশে কি দোলে? চামরকেশ। কুসুম বিকাশে কি দোলে? চামরকেশ। ঋতুবর্ণন কবিতায় কি দেখে বড়ই কৌতুক জেগে? নবীন খঞ্জন, পুষ্পসজ্জা, প্রবীণ খঞ্জন, তারপর কস্তুরী চুয়া, ঠিক আছে। আচ্ছা, যাবক শব্দের অর্থ কি বলতো? আলতা। যাবক শব্দের অর্থ কি? আলতা। একটু মাথায় রাখো, যাবক শব্দের অর্থ কি? আলতা। তাহলে নবীন খঞ্জন, নতুন পাখি, নতুন চঞ্চল পাখি। তাহলে নবীন খঞ্জন দ্বারা কি বোঝায় বলতো? নতুন চঞ্চল পাখি, নতুন চঞ্চল পাখি। নবীন খঞ্জন দ্বারা কি বোঝায়? নতুন চঞ্চল পাখি। ওকে, রাগতাল নামা কি ধরনের গ্রন্থ? সঙ্গীত বিষয়ক কাব্য। সঙ্গীত বিষয়ক কাব্য। পদ্মাবতী, পদ্মাবতী কাব্যগ্রন্থটি কার লেখা বলতো? আলাউলের লেখা। কার লেখা? আলাউলের লেখা, বুঝতে পেরেছো? এবং ঋতুবর্ণন কবিতাটা কোত্থেকে নেওয়া হয়েছে বলতো? এই পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোত্থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হেমন্তকালে কি খেলে অধিক সুখ হয়? একটু আগে বলছিলাম। তাহলে হেমন্তকালে কি খেলে অধিক সুখ হয়? তাম্বুল, তামাক পাতা, সুপারি, চুন। তাম্বুক, তাম্বুল, তাম্বুল, তাম্বুল মানে পান। তাম্বুল শব্দের অর্থ কি? পান। তাম্বুল শব্দের অর্থ কি বলতো? পান, পান। 8 নম্বর দেখো, ঋতুবর্ণন কবিতায় পদাদি শব্দের অর্থ কি? বেলিফুল, প্রেমের দেবতা, সংবাদ বাহক, আশ্রয়। তাহলে পদাদি শব্দের অর্থ কি বলতো? সংবাদ বাহক। পদাদি শব্দের অর্থ কি বলতো? সংবাদ বাহক। পদাদি শব্দের অর্থ কি? সংবাদ বাহক। পদাদি শব্দের অর্থ কি বলতো? সংবাদ বাহক। ওকে, 9 নম্বর দেখো, এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমন মেঘসরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘনতমশায়। উদ্দীপকের বিষয়বস্তু ঋতুবর্ণন কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, প্রকৃতির রূপ বৈচিত্র্য, প্রকৃতির কান্না, মানব মনের কথকতা। তাহলে কি আনসার হবে?
প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। কারণ আমাদের মনটা, আমাদের মানব মন কিসের সাথে সম্পর্কিত বলতো? প্রকৃতির সাথে। প্রত্যেকটা ঋতুর সাথে আমাদেরকে ওতপ্রোতভাবে আমরা জড়িত। যেমন কক্সবাজার ঘুরতে গেলে, রাঙামাটি ঘুরতে গেলে মন কেমন একটা ভাইবস চলে আসে না? তার মানে প্রকৃতির সাথে আমাদেরকে ওতপ্রোতভাবে কি আমাদের মন কি বলতো জড়িত। কিসের সাথে জড়িত? প্রকৃতির সাথে। আনসার কি হবে? 1। উদ্দীপকে ঋতু বর্ণনা কবিতায় যে দিকটি বিদ্যমান, মানব মন ও প্রকৃতির একাত্মতা, তারপর হচ্ছে মানব মনের সঙ্গে আবহাওয়ার গভীর যোগসূত্র, বৃষ্টি উপভোগ না করা। তার মানে ঋতু বর্ণন কবিতা কি বলছে? যে বৃষ্টি উপভোগ করো না। ঋতু বর্ণন কবিতা আরো বলছে বৃষ্টি আমরা আরো চমৎকারভাবে কি করি? উপভোগ করি। তার মানে 3 হবে না। তাহলে কি আনসার? 1 ও 2। মানব মন ও প্রকৃতির কি আছে? একটা সম্পর্ক আছে। মানব মনের সঙ্গে আবহাওয়ার গভীর একটা যোগসূত্র আছে। তাহলে কি আনসার বলো তো? 1 ও 2। 1 ও 2। 1 ও 2। ওকে, দেখো পদ্মা। পদ্মা কবিতা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে পদ্মা কে লিখছে বলতো? ফররুখ আহমদ। কে লিখছে? বানানটা ভালো করে দেখো। ওকে, ফররুখ আহমাদ না, আহমেদ না, ফররুখ আহমদ। কি বলতো? ফররুখ আহমদ। পদ্মা কবিতার 2টা রূপ। কয়টা রূপ? 2টা। একটা হচ্ছে ধ্বংসাত্মক আর হচ্ছে কল্যাণময়ী। এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? একটা হচ্ছে ধ্বংসাত্মক আর আরেকটা কি বলতো? কল্যাণময়ী। তাহলে পদ্মার কয়টা রূপ বলতো? 2টা। কি কি বলতো? একটা ধ্বংসাত্মক আর একটা কি? কল্যাণময়ী। এই 2টা জিনিস একটু ভালো করে মাথায় রাখবা। আর হারমাত কারা? পর্তুগিজ জলদস্যু। হারমাত কারা? পর্তুগিজ জলদস্যু। তাহলে পদ্মা কে লিখছে? ফররুখ আহমেদ। কয়টা রূপ? 2টা। একটা ধ্বংসাত্মক আর একটা কল্যাণময়ী। পদ্মা মাঝে মাঝে আমাদেরকে কি ধ্বংস করে শেষ করে দেয়, আবার মাঝে মাঝে আমরা পদ্মার পাড়ে কি করতে পারি? চাষাবাদ করতে পারি। এই জন্য পদ্মার 2টা রূপ, ধ্বংসাত্মক, কল্যাণময়ী। ধ্বংসাত্মক, কল্যাণময়ী। আর পদ্মা কবিতাটা কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয় বলতো? কাফেলা। ঠিক আছে, কাফেলা নামক কাব্যগ্রন্থে। পদ্মা কি ধরনের কবিতা বলতো? সনেট। কি ধরনের কবিতা? সনেট। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখন বলো, পদ্মা কবিতায় জীবনের পথপথে কি করণের কথা বলা হচ্ছে? নুড়ি, অভিজ্ঞতা, তিক্ততা, ধুলো। আনসার কি হবে বলতো? অভিজ্ঞতা। কি আনসার হবে? অভিজ্ঞতা। কি আনসার হবে? অভিজ্ঞতা। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? প্রচন্ড লবণাক্ততা, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়, সামুদ্রিক মাছের প্রাচুর্য, সমুদ্রপথে দুর্ঘটনা। তাহলে কি আনসার হবে বলতো? প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়। সমুদ্রের স্বাদ বলতে কি বোঝাইছে? প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়। আমরা যে স্বাদ, মাছকে স্বাদ পাই ওইটা না, প্রচুর অভিজ্ঞতার কথা বলতেছে। কি বলতেছে বলতো? প্রচুর অভিজ্ঞতার কথা। হারমাদরা প্রচুর অভিজ্ঞতা অর্জন করছে সমুদ্রে ঘিরে ঘিরে, কারণ তারা ছিল জলদস্যু। তারা করতো কি? জলপথে ডাকাতি। পদ্মার 2 তীরে কারা লাঙল চালিয়েছে? জলদস্যু, দুরন্ত হারমাদ, সংগ্রামী মানুষ, তেজি কৃষক। তাহলে কারা লাঙল চালাইছে? জলদস্যু না, হারমাদরা না, তেজি কৃষকরা না, সংগ্রামী মানুষ। যারা জীবনের সাথে সংগ্রাম করে। আমি যদি 6 মাস ফসল পাই, তাহলে এটাতে আমি সারা বছর চলবো। তার মানে কি? তাদেরকে বলা হয় সংগ্রামী মানুষ। তাহলে কি আনসার হবে? 3। কি আনসার হবে বলতো? 3। ওকে, 4 নম্বর দেখো ভাইয়া। পদ্মার চরে কারা ফসল ফলেছে? সংগ্রামী নারী, নির্ভীক জোয়ান, দুরন্ত হারমাদ, বৃদ্ধ কৃষক। তাহলে কি আনসার হবে বলতো? নির্ভীক জোয়ান। তাহলে কারা ফসল ফলিয়েছে? নির্ভীক জোয়ান। কারা ফসল ফলিয়েছে বলতো? নির্ভীক জোয়ান। ওকে, তারপর দেখো, জীবনের সম্বল বলতে পদ্মা কবিতায় কোনটিকে নির্দেশ করা হয়েছে? মুক্তি, লাঙল, শস্য, সাহস। তাহলে কি আনসার হবে বলতো? কোনটিকে নির্দেশ করা হয়েছে? শস্য। জীবনের সম্বল শস্য। শস্য উৎপাদন করলে তারা কি চলতে পারবে, এই জন্য কি আনসার শস্য। 6 নম্বর দেখো ভাইয়া। কোন ঋতুতে পদ্মা স্রোতে সাজানো বাগান ভেসে গেছে? হেমন্ত, শরৎ, গ্রীষ্ম, তারপর হচ্ছে তোমার বর্ষা। তাহলে কোন ঋতুতে পদ্মা স্রোতে সাজানো বাগান ভেসে গেছে? কি হবে বলতো? বর্ষা ঋতুতে। বর্ষা যখন পানি আসে তখন কি পরিমাণ যে ঢেউ হয় পদ্মায়, এবং আস্তে আস্তে 2 পারের মানুষ কি একদম সাজানো বাগান, ঘর বাড়ি সব কি ভাঙে কোথায় নিয়ে যায় বলতো? পানি একদম অতল গহ্বরে নিয়ে যায়। বুঝতে পেরেছো? 7 নম্বর দেখো ভাইয়া। নদী বা সমুদ্র পথে যারা ডাকাতি করে তাদের কি বলা হয়? মাফিয়া, হারমাদ, জলদস্যু, দুশ্মন। তাহলে নদী বা সমুদ্র পথে যারা ডাকাতি করে তাদেরকে বলা হয় জলদস্যু। কি বলা হয় বলতো? জলদস্যু। কি বলা হয়? জলদস্যু। এই কি বলা হয় বলতো? জলদস্যু। কি বলা হয়? জলদস্যু। দুরন্ত হারমাদ কিভাবে প্রচুর অভিজ্ঞতা করেছে? সমুদ্রপথে চলাচল করে, পদ্মায় নৌকা ভাসিয়ে, বাড়ি বাড়ি ডাকাতি করে, বিদেশ ভ্রমণ করে। তাহলে কিভাবে বলতো? প্রচুর অভিজ্ঞতা করেছে সমুদ্রপথে চলাচল করে, পদ্মায় নৌকা ভাসিয়ে, বাড়ি বাড়ি ডাকাতি করে, বিদেশে ভ্রমণ করে। তাহলে কি আনসার হবে? সমুদ্রপথে চলাচল করে, প্রচুর পরিমাণে সমুদ্রে যাতায়াত করছে এবং ডাকাতি করছে, আর এইভাবেই তারা কি অনেক অভিজ্ঞতা কুড়িয়েছে। 9 নম্বর দেখো।
মতিন মিয়া বহু নদীতে নৌকা বেয়ে মাছ ধরেছেন। কে বলতো? মতিন মিয়া। কে? মতিন মিয়া। কিন্তু পদ্মায় মাছ ধরতে এসে তিনি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন। নদীতে নৌকা বাইতে গিয়ে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তাহলে কে বলতো? মতিন মিয়া। ভালো করে বুঝছো, মতিন মিয়া নদীতে অনেকদিন কি মাছ ধরতে গেছে, কিন্তু কি মানে ঢেউ দেখে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তাহলে আতঙ্ক আগে কারা হয়েছিল? হারমাদরা, পর্তুগিজরা, ঠিক আছে। তার মানে হারমাদ আমরা পাই গেছি তারা কি ডাকাতি করতে এসে কি আতঙ্কগ্রস্ত হয়েছিল। উদ্দীপকের মতিন মিয়ার অভিজ্ঞতার সঙ্গে পদ্ম কবিতার কার অভিজ্ঞতার সাদৃশ্য রয়েছে? সংগ্রামী মানুষ, নির্ভীক জওয়ান, জলদস্যু, অভিজ্ঞ মানুষ। তাহলে কি আনসার হবে? একদম আমরা এই আনসার পাই গেছি হারমাদ। হারমাদ কারা বলতো? পর্তুগিজ জলদস্যু। কারা বলতো? পর্তুগিজ জলদস্যু। হারমাদ কারা? পর্তুগিজ জলদস্যু। হারমাদ কারা? পর্তুগিজ জলদস্যু। 10 নম্বর দেখো, পদ্মা কবিতার আলোকে পদ্মায় মাছ ধরতে এসে উদ্দীপকের মতিন মিয়ার আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ কি? ভয়াল ঘূর্ণি, তারপর কি জলদস্যু, প্রমত্ত রূপ। ঠিক আছে, জলদস্যু এসে কি জলদস্যুকে ভয় পাবে? স্বাভাবিকভাবে না। তাহলে কি আনসার হবে বলতো? ভয়াল ঘূর্ণি আর প্রমত্ত রূপ। ভয়াল ঘূর্ণি আর প্রমত্ত রূপ। তাহলে কি হবে? 1 ও 3। কি হবে? 1 ও 3। 1 ও 3। 1 ও 3। 1 ও 3। ওকে, আমরা চলে আসছি তাহারে পরে মনে কবিতায়। সুফিয়া কামাল লিখছে, সুফিয়া কামালের জন্ম বরিশাল, পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। জন্ম বরিশালে, পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। সুফিয়া কামালের হাজবেন্ড কে ছিল বলতো? সৈয়দ নেয়াল হোসেন। কত সালে মারা যায়? 1932 সালে। কত সালে মারা যায়? 1932 সালে। এই তাহারে পরে মনে কবিতার সুফিয়া কামাল কয়েকটা গ্রন্থ লিখছে। তার মানে সাজের মায়া, মায়া গাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। কি কি বলতো? সাজের মায়া, মায়া গাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী আসতে পারে এখান থেকে। আবার আসতে পারে জননী সাহসিকা। কাকে বলা হয় বলতো? সুফিয়া কামালকে বলা হয়। কাকে বলা হয়? সুফিয়া কামালকে বলা হয়। কি বলা হয়? জননী সাহসিকা। ওকে, আমরা যদি পাঠ পরিচিতিতে যাই তাহলে হচ্ছে তাহারে পরে মনে কবিতারা 1935 খ্রিস্টাব্দে কি হয় বলতো? প্রকাশিত হয়। 1935 কোন পত্রিকায় বলতো? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন পত্রিকায় বলতো? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কত সালে বলতো? 1935 সালে প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে প্রকাশিত হয়। ওকে, আচ্ছা, তারপর এখানে আমাদের আরেকটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গঠনের দিক থেকে এটা কি নাটকীয়ভাবে কি লেখা। কিভাবে লেখা? নাটকীয়ভাবে। আর সংলাপ নির্ভর কবিতা কোনটা বলতো? তাহারেই পরে মনে। কি নির্ভর বলতো? সংলাপ নির্ভর। কারণ কবিভক্ত আর কবি এই দুজন মিলে কি করছে বলতো? সংলাপ করছে। কি নিয়ে বলতো? বসন্ত নিয়ে। কবিভক্ত আর কে বলতো? কবি। কবিভক্ত আর কে বলতো? কবি। একটু এই ইনফরমেশনগুলো মাথায় রাখবা, অনেক বেশি কাজে আসবে। ওকে, তাহারে পরে মনে কবিতা কবি কোন ঋতুর বর্ণনা করেছেন? গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত। তাহলে কি আনসার হবে বলতো? বসন্ত। কিসের? বসন্ত। কিসের কথা বলছো বলতো? বসন্ত। 2 নম্বর দেখো ভাই, তাহারে পরমাণু কবিতা কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? ব্যর্থতা, নিঃসঙ্গতা, শূন্যতা, উদাসীনতা। তাহলে কবি কেমন ছিলেন? শোনো, পৃথিবীতে যদি প্রিয়জন প্রিয়তমা হারায়া যায়, ঠিক আছে, এর চেয়ে কষ্ট তো আর কিছু নাই। যেহেতু সুফিয়া কামালের হাজবেন্ড সৈয়দ নেয়াল হোসেন মারা যায়, তো উনি এই জিনিসটা নিতে পারে না। এরপর থেকে তিনি উদাসীন হয়ে গেছিল। কি হয়ে গেছিল বলতো? উদাসীন। কেমন হয়ে গেছিল? উদাসীন। কারোর সাথে কথা বললে অন্যদিকে মুভ করে কথা বলে, ঠিক আছে, ফেস টু ফেস কথা বলে না। এটাকে বলা হয় উদাসীনতা। কি হয়েছিল বলতো? উদাসীনতা। ওকে, 3 নম্বর দেখো ভাই, তাহারে পরমাণু কবিতায় কবির কাকে মনে পড়ে? ফাগুনকে, বসন্তকে, মাঘের সন্ন্যাসীকে, পুষ্পশূন্য দিগন্তকে। তাহলে কার কথা মনে পড়ে বলতো? মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী দ্বারা কি বুঝেছে বলতো? শীতকাল। কেন মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে? কারণ শীতকালে গিয়েছে চলিয়া পুষ্পশূন্য দিগন্তর প্রতি। কে চলে গেছে বলতো? তার হাজবেন্ড সৈয়দ নেয়াল হোসেন কি চলে গেছে। এই জন্য কার কথা মনে পড়ে? শীতকালকে মনে পড়ে। আর শীতকাল হচ্ছে মাঘের সন্ন্যাসী। তাহারে পরমাণু কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে, কবির মনে, প্রিয়জনের মনে, কবি ভক্তের মনে। তাহলে কোথায় আবির্ভাব ঘটেছে বলতো? প্রকৃতিতে, কবির মনে। তাহলে কি আনসার হবে? প্রকৃতিতে। বসন্তের আবির্ভাব কোথায় ঘটে? প্রকৃতিতে। বসন্তের আবির্ভাব কোথায় ঘটে বলতো? প্রকৃতিতে ঘটে। সহজ একটা কোয়েশ্চেন, সহজ আনসার। ওকে, 5 নম্বর দেখো ভাইয়া, তাহারে পরমাণু কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? দক্ষিণা সমীর, শীত, বসন্ত, মাধবীগৌরী। একটু আগে জাস্ট বললাম, ঠিক আছে, আবারও বলতেছি, এইচএসসি পরীক্ষা আমাদের কাজ হচ্ছে অন্তত এই এমসিকিউগুলো একবার রিভিশন দেওয়া যায়। ভাইয়া
পরীক্ষা হলে উপকৃত হবা মানে হবাই। মিজান ভাইয়ার কথা তোমার স্মরণ হবেই একবার, যে ভাইয়া যা পড়াইছিল এটার কাছাকাছি চলে আসছে, ভাইয়া যে আলোচনা করছিল এটাই চলে আসছে। আমার প্রত্যেকটা কথা কিন্তু এক একটা কোয়েশ্চেন, ঠিক আছে? আর আসবে তোমার 30টা কোয়েশ্চেন, আর আমরা কতগুলো কোয়েশ্চেন কি সলভ করতেছি। তার মানে কমন না পড়ে যাবে কোথায় বলো দেখি? তার মানে দেখো, মাঘের সন্ন্যাসী দ্বারা কি বুঝাইছে বলো তো? শীতকাল। মাঘের সন্ন্যাসী দ্বারা কি বুঝাইছে? শীতকাল। একটু আগে কিন্তু বলছিলাম, এটাই কিন্তু চলে আসছে পরীক্ষায়। ওকে, শীতকাল। 6 নম্বর দেখো ভাইয়া, তাহারে পরমাণু কবিতাটি গঠনরীতির কোন বৈশিষ্ট্যের বলতো? একটু আগে বললাম নাটকীয়। গঠনরীতির কোন বৈশিষ্ট্যের বলতো? নাটকীয়। গঠনরীতির কোন বৈশিষ্ট্যের? নাটকীয়। ওকে, তারপর দেখো, তরি তার এসেছে কি এখানে? তরি কিসের প্রতীক? তরি কিসের প্রতীক? নৌকার, বসন্তের, প্রিয়জনের, কবিতার। তাহলে নৌকা হচ্ছে, তরি হচ্ছে বসন্তের প্রতীক। কারণ তরি তার এসেছে কি? তরি তার আসছে কি? তাহলে তরি দ্বারা কি বুঝাইছে বলতো? বসন্ত। কি বুঝাইছে বলতো? বসন্ত। তাহারে পরমাণু কবিতাকে আচ্ছন্ন করে আছে কি? রিক্ত শীতের করুণ বিদায়, প্রকৃতির সৌন্দর্য, বিষাদময় রিক্ততা সুর, প্রচন্ড শূন্যতা। একটা জিনিস তোমাদেরকে বলা হলো না, পাঠ পরিচিতি ভাইয়া মিনিমাম 3বার রিডিং দিয়েছে। পাঠ পরিচিতি একদম সৃজনশীল লিখতে পারবা, এমসিকিউ পারবা। এই যে এই কোশ্চেনটা আমাদের কি পাঠ পরিচিতি থেকে আসছে, তাহলে কি আনসার হবে বলো তো? বিষাদময় রিক্ততার সুর। বিষাদময় রিক্ততার সুর। বিষাদময় রিক্ততার সুর। ওকে, তারপর দেখো 9, সে দিল মোড়ে ফাঁকি, আমি এখন বড় একাকী। আমি না, মানে হচ্ছে কবি বলতেছে আর কি, বুঝছা? আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। ঠিক আছে, আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে কার জন্য বলতো? তার জন্য। তার মানে দেখো, প্রিয়জন প্রিয়তমা চলে গেলে আমাদের এরকম কি শূন্য শূন্য ফাঁকা ফাঁকা মনে হয়। উদ্দীপকটির সাথে তোমার বোর্ড বইয়ের কোন কবিতার মিল আছে? প্রতিদান, তাহারে পরে মনে, বিদ্রোহী, সচেতনা। দিস ইজ সো নাইস কোয়েশ্চেন। তাহলে এটা আমাদের সহজ। তাহলে কার কথা মনে পড়ে বলো তো? তাহারেই পরে মনে। কার কথা মনে পড়ে? তাহারেই পরে মনে। উদ্দীপকের কবিতাংশের ভাব বস্তুতে সাদৃশ্য, প্রিয়জন হারানোর বেদনা, ব্যথাতুর হৃদয়ের আকুলতা, ভাবে ও শোক প্রকাশে। ঠিক আছে, তার মানে তিনটাই কি বলতো? আনসার রাইট। প্রিয়জন হারাইছে, ব্যথাতুর হৃদয়, আবার কি ভাব ও শোক প্রকাশ। তার মানে আনসার কি বলতো? 1 2 3। আনসার কি বলতো? 1 2 3। তিনটাই কি বলতো? আনসার রাইট হয়ে যাবে। প্রতিদান। প্রতিদান কবিতা কে লিখছে? জসিমউদ্দিন। জসিমউদ্দিনের বানানটা আগে দেখো। এই যে জসিমউদ্দিনের বানান, ঠিক আছে? আমরা যেন আর ভুল না করি ভাইয়া। জীবনে প্রচুর ভুল করছি, এক জীবন চলে গেছে ভুলে ভুলে, আর যেন ভুল না করি। তাহলে উদ্দিনের দ দ আলাদা লিখতে হবে, বুঝতে পেরেছো? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অধ্যাপক ছিলেন কে বলতো? জসিমউদ্দিন। বালুচর কাব্যগ্রন্থটা তার লেখা। আর প্রতিদান কবিতাটা কোত্থেকে নেওয়া হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রতিদান কবিতা থেকে আমি 3টা লাইন বলবো, এই 3টা লাইন যদি মাথায় রাখো সৃজনশীল লিখতে পারবা। নাম্বার 1, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরের উপকার। ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরের উপকার। নাম্বার 2, ভালোবাসাপূর্ণ মানুষ সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে। কারা সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে? ভালোবাসাপূর্ণ মানুষ। নাম্বার 3, অনিষ্টকারীর অনিষ্ট না করে, কেউ তোমার ক্ষতি করছে, তুমি তার ক্ষতি না করে প্রথমে তুমি তাকে ক্ষমা করে দিবা, তারপর তার উপকার করে দিবা। ইজ ইট পসিবল? এটা তো সম্ভব না, কিন্তু কি এইটাই প্রতিদান কবিতায় জসিমউদ্দিন বুঝিয়ে গিয়েছে। ঠিক আছে, অনিষ্টকারী অনিষ্ট না করে ক্ষমা করে দিয়ে তার কি করতে হবে? উপকার করতে হবে। বুঝতে পেরেছো? এই লাইনগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, কবি কি গড় বাঁধতে চাইছেন? কোল বাঁধতে চাইছেন। ঠিক আছে, কোন ফুলের কথা বলা হয়েছে? রঙিন ফুলের কথা বলা হয়েছে। বুঝতে পেরেছো? আর কাটা দিয়ে, কাটা পেয়ে কি করে দেন? ফুল করে দেন। কাটা পেয়ে কি করে দেন? ফুল করে দেন। মালঞ্চ অর্থ কি? ফুলের বাগান। এই ইনফরমেশনগুলো রাখলে প্রতিদান কবিতা তোমার কাছে একদম পানির মতো সহজ। প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? দুঃখের, দিগল, শঙ্কার, শীতের। তাহলে বলো, কবিতারা আমি আবারও বলতেছি, কবিতারা 2 থেকে 3বার রিভিশন কিন্তু মাস্ট বি আমাদের দিতে হবে। দিগল রজনীর কথা বলা হয়েছে। কোন রজনীর কথা বলেছে বলো তো? দিগল রজনীর কথা বলা হয়েছে। কোন রজনীর কথা বলা হয়েছে? দিগল রজনীর কথা বলা হয়েছে। বলো, প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছে? কবি স্বয়ং, কবির আপনজন, কবির পিতা, কবির প্রতিবেশী। তাহলে কে বলতো? কবি নিজেই কি হয়েছে? পথের উদাসীন। পথের কি বলতো? বিভাগী। পথের কি? বিভাগী। আর বিভাগী শব্দের অর্থ কি বলতো? উদাসীন। প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা, উদাসীনতা, বিমুখতা, নির্লিপ্ততা। বলো, কবি কি বুঝাইছে? উদারতা, জেনারাস। ঠিক আছে, যে সবার কি হইতে হবে বলতো? উদার হইতে হবে। কি হইতে হবে? উদারতা। তাহলে কি আনসার বলতো? উদারতা রাইট। কি হবে? উদারতা। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান এর পরিবর্তে কি দেন? ফুল মাল্য। ঠিক আছে, বুক ভরা গান, ফুল মালাঞ্চ, নিশিরিয়ে বাণী। একদম কবিতার লাইন। বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান। কি দেই বলতো? বুক ভরা গান। কি দেই বলতো? বুক ভরা গান। ওকে,
কবি অন্যের গড় বিধি দিতে চান কেন? প্রতিদান পাওয়ার জন্য, সুন্দর পৃথিবী নির্মাণে মানুষে, তারপর নিজের অভ্যাসগত কারণে, অর্থ লাভের বাসনায়। কবি অন্যের গড় বেঁধে দিতে চান কেন? প্রতিদান পাওয়ার জন্য, সুন্দর পৃথিবী নির্মাণে মানুষে, নিজের অভ্যাসগত কারণে, অর্থ লাভের বাসনায়। কি আনসার হবে? সুন্দর পৃথিবী নির্মাণের জন্য। কেন বলতো? সুন্দর পৃথিবী নির্মাণের জন্য। 6 নম্বর দেখো, প্রতিদান কবিতায় কবি কি বেঁধে দিতে চেয়েছেন? কুলনৌকা, ঘরবাড়ি, ঘরকুল, বাগানকুল। তাহলে কি আনসার হবে বলতো? ঘর। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার এ কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি। তাহলে ঘর আর কুল বাঁধার কথা বলছেন। কিসের কথা বলছেন? ঘর আর কুল বাঁধার কথা বলছেন। প্রতিদান কবিতায় কবি কেমন গান দিতে চেয়েছেন? প্রাণ ভরা, জীবনের, মন ভরা, বুক ভরা। ঠিক আছে, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। তাহলে কি আনসার হবে বলতো? বুক ভরা গান। একদম কবিতার লাইন থেকে, লাইনগুলো পড়বা, পড়লে কি পরীক্ষা হলে পারবা। ওকে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অনিষ্টকারীর ক্ষমা প্রদান, বাসযোগ্য সুন্দর পৃথিবী নির্মাণ, অনিষ্টকারীকে শাস্তি প্রদান, অপকারীর উপকার। তাহলে কি করতে হবে বলতো? অনিষ্টকারীর অনিষ্ট না করে, ক্ষমা করে যারা উপকার করতে হবে, দ্যাট মিনস কি? অপকারীর উপকার। কি বলতো? অপকারীর উপকার, অপকারীর উপকার। ওকে, 9 নম্বর দেখো, পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, তুমিও হও গো ধন্য তরুর মতন। ঠিক আছে, তাহলে কি বলতো? পরের উপকারে কি সুখ পাওয়া যায়? পরের উপকারে সুখ পাওয়া যায়। তুমিও হও গো ধন্য তরুর মতন। উদ্দীপকটির সঙ্গে প্রতিদান কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ? পরার্থপরতা, অনিষ্টকারীর মঙ্গল, ক্ষমা, সহনশীলতা। তাহলে কি আনসার হবে বলতো? পরার্থপরতা। পরের উপকার করতে হবে, প্রচুর পরিমাণে তোমরা পরের উপকার করবা। যেমন কেমন উপকার? এই যে ক্লাসটা তোমরা যারা দেখতেছো কিংবা যারা দেখবা, তোমরা কি করবা? ক্লাসটা দেখে সুন্দর করে ভাইয়ার ইউটিউব চ্যানেলে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, তার মানে এটাই কি বলতো? পরের উপকার। তুমি আমার উপকার করতেছো, আমিও তোমার উপকার করতেছি, আর এইভাবেই সুন্দর একটা আমরা পৃথিবী নির্মাণ করতে পারবো। ঠিক আছে, ক্লাসটা দেখে চলে গেলা কিন্তু ভাইকে একটু স্মরণ করলা না, তাহলে কেমন কেমন লাগবে আমার কাছে, বুঝতে পেরেছো? এই জন্য যে মানে এই ক্লাসটা যেই দেখো একটু কষ্ট করে ভাই সাবস্ক্রাইব করবা, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে বলবা যে মিজান ভাইয়ের এই চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। বুঝছো? তার মানে তোমরাও আমার পাশাপাশি আছো, আমিও কি তোমার সাথে থাকতে পারবো আর কি। বুঝতে পেরেছো? ওকে, তারপর দেখো 10 নম্বর কোয়েশ্চেন, উদ্দীপক ও প্রতিদান কবিতা অনুসারে মানব জীবন সার্থক হবে আত্মত্যাগ দ্বারা, প্রতিহিংসা দ্বারা, পরোপকার দ্বারা। কিভাবে বলো তো মানব জীবন সার্থক হবে? আত্মত্যাগ দ্বারা, পরোপকার দ্বারা। প্রতিহিংসা করলে কি সার্থক হবে? কখনোই না। তাহলে কি হবে? 1 ও 3। তাহলে আনসার কি বলতো? 1 ও 3। কি হবে? 1 ও 3, 1 ও 3। প্রত্যাবর্তনের লজ্জা। ঠিক আছে, এই কবিতাটা অনেকেই পড়ছে, অনেকে পড়ে না। অন্তত ভাইয়া 2-3 বার রিডিং পড়ে যাও, আর পাঠ পরিচিতিটা একবার পড়ে যাও, তাহলে সহজভাবে বুঝবা। ঠিক আছে, কে লিখছে? আল মাহমুদ। আল মাহমুদ। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকতাম, শহীদ সার্জন জোরলক হলে, তখন আল মাহমুদ কিন্তু মারা যায়। বুঝতে পেরেছো? এবং তাকে হচ্ছে শহীদ মিনারে জানাজা পড়াইতে নিয়ে গেছিল, কিন্তু পড়াইতে দেয় নাই তখনকার রাজনীতিবিদরা। তো ওনার জানাজা কিন্তু কি শহীদ মিনারে হয় নাই। বুঝতে পেরেছো? আর সেই আল মাহমুদ, এই আল মাহমুদ, বুঝছো? ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িতে। কোথায় বাড়ি? ব্রাহ্মণবাড়িতে। সোনালী কাবিন, আরো খুব গুরুত্বপূর্ণ কি কাব্যগ্রন্থ উনি লিখেছেন। ওকে, তার মানে এই আল মাহমুদের হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনালী কাবিন থেকে নেওয়া হয়েছে। কোথেকে নেওয়া হয়েছে বলতো? সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি এই কবিতাটা একদমই মজা নাই, তারপর আমাদের একবার কি করতে হবে বলতো? রিভিশন তো দিতেই হবে। বুঝতে পেরেছো? তার 4টা ফ্রেন্ডের কথা বলছে, জাহানারা, তারপর হচ্ছে তোমার ফরহাদ। ঠিক আছে, তারপর হচ্ছে নাহার। নাহার তো কোথাও যদি যাওয়ার কথা শুনে তাহলে সে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেয়। বুঝতে পেরেছো? তার মানে এই ফ্রেন্ডদের ব্যাপারটা একটু জানবা। আর সে যখন আসছো, আইসা সে কি করলো? ট্রেন মিস করলো, সবুজ বাতি দেখলো। সবুজ বাতি মানে কি? ট্রেন ছেড়ে চলে গেছে। সবুজ বাতি মানে কি? ট্রেন ছেড়ে চলে গেছে। তারপর সে অনেক কষ্ট করে সে আবার ব্যাক করলো। তার মানে এই 7 মাইল পথ যে হাইটা গেল, তার খুব কষ্ট হইলো। বুঝছো? ট্রেনটা ধরতে পারলো না। বাট ট্রেন ধরতে না পারে সে যখন বাড়িতে আসলো, প্রত্যাবর্তনের লজ্জা। প্রত্যাবর্তন মানে ফিরে আসা, প্রতিযুগ আবর্তন। প্রত্যাবর্তনের সন্ধিবিচ্ছেদ কি? প্রতিযুগ আবর্তন। সে যে ফিরে আসছে, আসার পর তার আবার ভালো লাগতেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, এগুলো রাখে সে আর কি কোথাও যায় না। এই হচ্ছে আমাদের প্রত্যাবর্তন লজ্জা কবিতার
মোটামুটি একটা আলোচনা, ঠিক আছে। তাহলে আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, উক্তিটা কি করছে বলো তো? আম্মা। উক্তিটা কি করছে বলো তো? আম্মা। যে তুমি তো সারা রাত জেগেই থাকো, আর না আজ না হয় তুমি কি করো, বই নিয়েই বসে থাকো। তাহলে কথাটা কে বলছে বলো তো? আম্মা। কে বলছে? আম্মা। 2 দেখো, বকের জাক কোন দিকে উড়ে যাচ্ছে? নদীর দিকে, গ্রামের দিকে, ক্ষেতের দিকে, জলার দিকে। কি আনসার হবে বলো তো? জলার দিকে। তাহলে বকের জাক কোন দিকে উড়ে যাচ্ছে বলো তো? জলার দিকে। বকের জাক কোন দিকে উড়ে যাচ্ছে বলো তো? জলার দিকে। বকের জাক কোন দিকে উড়ে যাচ্ছে? জলার দিকে। নিঃস্বপ্ন নিদ্রায় নিহত হয়ে থাকা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? অনুভূতিহীন হওয়া, ঘুম না পাওয়া, বিষাদগ্রস্ত হওয়া, বিরক্তি প্রকাশ। তার মানে কেউ যদি না ঘুমায়, মানে প্রচুর পরিমাণে কি ঘুমায়, তার মানে সে ঘুমের মধ্যে কি কোনো সেন্স থাকে না, সেন্সলেস থাকে। তার মানে কি অনুভূতিহীন হওয়া। কি হবে বলতো? অনুভূতিহীন হওয়া। কি হবে? অনুভূতিহীন হওয়া। কুয়াশার সাদা পর্দা দুলানো বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? কবির মুগ্ধতা, প্রত্যাবর্তনের আকুতি, প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন, কবির ব্যাকুলতা মনোভাব। ঠিক আছে, তাহলে কি আনসার হবে বলতো? প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন। প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন। তার মানে কুয়াশায় সাদা পর্দা দুলতে সে যখন বাড়ির কাছে চলে আসে তখন মনে হচ্ছে না আমি ফিরে আসছি বাড়িতে। কোথায় ফিরে আসছি বলতো? বাড়িতে। এই জন্য কি হবে? প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন। ওকে, প্রত্যাবর্তনের লজ্জা কবিতার উৎস কি? বক্তিয়ারের গুড়া, লোক লোকান্তর, কালের গলা, সোনালী কামিন। একটু আগে আমি বলছিলাম না? তার মানে এটা আমাদের কিন্তু কি কমন চলে আসছে, বুঝতে পারছি? একটু আগে জাস্ট বললাম, এখনই আমরা কি পেয়ে গেছি এটা। তাহলে কি আনসার হবে বলতো? সোনালী কাবিন। কি আনসার হবে? সোনালী কাবিন। কি আনসার হবে? সোনালী কাবিন। প্রত্যাবর্তনের লজ্জা কবিতার মূল সুর কি? নগরমুখিতা, মাতৃভূমি প্রীতি, পারিবারিক বন্ধন, হতাশা ও নৈরাশ্য। তাহলে কি আনসার হবে বলতো? যেহেতু সে গ্রামে গেছে, সে শহরে থাকবে না, তার মানে এটা দ্বারা বোঝায় মাতৃভূমি প্রীতি। একসাথে নিজের মাকেও বোঝায়, আবার কি মাতৃভূমিকেও বোঝায়। মাতৃভূমি প্রীতি। কি আনসার হবে বলতো? মাতৃভূমি প্রীতি। মাতৃভূমি প্রীতি। ওকে, প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কে কোনোদিন ট্রেন মিস করেনি, ফেল করে না? ফরহাদ, জাহানারা, লাইলি, নাহার। নাহার হচ্ছে খাবার কি খাওয়া ছেড়ে দেয়, খাবার খাওয়া ছেড়ে দেয়। নাহার কি করে বলতো? খাবার খাওয়া ছেড়ে দেয়, মাথায় রাখবা। নাহার কি করে বলতো? খাবার খাওয়া ছেড়ে দেয়, বুঝতে পারছো? আচ্ছা, জাহানারা কোনোদিন কি করে আমাদের ট্রেন মিস করে না। লাইলি কি করে বলতো? 8 ঘন্টা আগে কি পৌঁছে যায়, 8 ঘন্টা আগে কি বলতো পৌঁছায় যায়। একটু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে আনসার হবে ট্রেন ফেল করে না জাহানারা। ট্রেন ফেল করে না কে বলতো? জাহানারা। ট্রেন ফেল করে না কে বলতো? জাহানারা। লাল সূর্যটাকে কবি কিসের মতন বলেছেন? হতাশার মতন, অগ্নিপিণ্ডের মতন, নির্লজ্জের মতন, পরাজিতের মতন। তাহলে আনসার হবে নির্লজ্জের মতন। কিসের মতন বলতো? নির্লজ্জের মতন। কিসের মতন? নির্লজ্জের মতন। আবার বলো, কিসের মতন? নির্লজ্জের মতন। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। উদ্দীপকের ভাবার্থ প্রত্যাবর্তনের লজ্জার কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলো? এক, নিঃসঙ্গ নিদ্রা আমি নিহত হয়ে থাকলাম, দারুণ ভয়ের মতো বেশি উঠলে আমার আট চালা, তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি, কুয়াশা সাদা পর্দা ধুলো ধুলোতে আবার আমি ঘরে ফিরবো। তার মানে যেহেতু বলছে আমি বাংলায় নিজেকে খুঁজে পাই, সেও নিজেকে কোথায় খুঁজে পাইছে বলতো? সে যখন গ্রামে ফিরে যায় তখন কি তাকে খুঁজে পাইছে। তাহলে আনসার কি হবে? কুয়াশায় সাদা পর্দা ধুলো ধুলোতে আবার আমি ঘরে ফিরবো, আবার আমি কি ঘরে ফিরবো। ওকে, তারপর দেখো 10 নম্বর। উদ্দীপকটি প্রত্যাবর্তনের লজ্জা কবিতার সঙ্গে যে দৃষ্টিকোণ থেকে সাদৃশ্যপূর্ণ? মাতৃভূমিতে মমত্ববোধ, শিকড়ের সঙ্গে নিবিড় বন্ধন, আত্ম অনুসন্ধানের পরিতৃপ্তি লাভ। তাহলে কি হবে বলতো? 3টে আনসার, 1 2 3, 3টাই কি বলতো আনসার? মাতৃভূমিতে তার একটা ভালো লাগা, শিকড়ের সঙ্গে নিবিড় বন্ধন, আত্ম অনুসন্ধানের পরিতৃপ্তি লাভ। সে কি বাড়িতে এসে একটা পরিতৃপ্তি পাইছে, এই জন্য কি হবে বলতো? 3টাই আনসার রাইট। 3টাই কি বলতো আনসার রাইট? 3টাই কি আনসার রাইট? ফেব্রুয়ারি 1969, জাস্ট একটা লাইন ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? কি বলতো? ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থানের সমন্বয়। কি বলতো? ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থানের সমন্বয়। ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থানের সমন্বয়, ঠিক আছে? তাহলে বলতো ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, ঠিক আছে? গণ অভ্যুত্থানে হয়েছে কত সালে বলতো? 1969 সালে। গণ অভ্যুত্থান কত সালে হয়েছিল বলতো? 1969 সালে। তাহলে ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থানের সমন্বয়। তাহলে আবার বলো, ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? 1952, গণ অভ্যুত্থান 1969। তার মানে 1969 সালে গণ অভ্যুত্থানের সময় ভাষা আন্দোলনকে স্মরণ করতেছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969। সালামের কথা কয়বার আছে বলতো? 4 বার। সালামের কথা কয়বার আছে? 4 বার। বরকতের কথা কয়বার আছে বলতো? 3 বার। বরকতের কথা কয়বার আছে বলতো? 2 বার। সরি, সালামের কথা 4 বার, বরকতের কথা 2 বার, ঠিক আছে? সালামের কথা 4 বার কিভাবে আসছে?
আমাদের দরকার নাই জানার, শুধু বরকতটা জানলে সালামাটা অটো জেনে যাব। বরকত দুইবার, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে আর গাঢ় উচ্চারণে কথা বলে। তাহলে বরকত কয়বার? দুইবার। কি কি বলতো? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে আর গাঢ় উচ্চারণে কথা বলে। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ফেব্রুয়ারি 19 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়? রক্তে রঞ্জিত বর্ণমালা, রক্তে রঞ্জিত জামা, পতাকার লাল রং, শহীদের জলকিত রক্তের বুদবুদ। তাহলে কি অ্যান্সার হবে বলতো? শহীদের জলকিত রক্তের বুদবুদ। শহীদের জলকিত রক্তের কি? বুদবুদ। 2 নম্বর দেখো, ফেব্রুয়ারি 1917 কবিতায় কৃষ্ণচূড়া রঙকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন? তাহলে কৃষ্ণচূড়া রং কেমন? লাল। আর যেহেতু আমাদের ভাষা আন্দোলনে আমাদের শহীদরা প্রাণ দিয়েছিল, রক্ত বেরিয়েছিল লাল, তার মানে এটার সাথে কি বাঙালির চেতনা জড়িত। কি জড়িত বলতো? বাঙালির চেতনা। কি জড়িত? বাঙালির চেতনা। আমাদের চেতনার রং কি বলতো? লাল। আমাদের চেতনার রং কি? লাল। ফেব্রুয়ারি 1917 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তুলে? জব্বার, রফিক, বরকত, সালাম। মনে আছে না আমার টেকনিকটা? যে বরকতের কথা দুইবার আসছে, একটা হচ্ছে গাঢ় উচ্চারণের কথা বলে আর ঘাতকে থাবার সম্মুখে বুক পাতে। তাহলে এখানে কি অ্যান্সার হবে? অবশ্যই কি বরকত না। আর আমাদের ফেব্রুয়ারি 1917 কবিতায় বলা হয়েছে দুজনের, বরকত আর সালাম। তাহলে আনসার কি বলতো? সালাম রাইট। কে রাইট? সালাম রাইট। 4 নম্বর দেখো, ফেব্রুয়ারি 1917 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা জড়ে? বৃষ্টি, ফুল, আলো, নক্ষত্র। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। কিসের মতো ঝরে বলতো? নক্ষত্রের মতো। কিসের মতো ঝরে? নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। কিসের মতো ঝরে? নক্ষত্রের মতো। ফেব্রুয়ারি 1917 কবিতায় 21 কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? স্মৃতিময়তার, তারপর হচ্ছে স্মৃতিময়তার, চেতনার, বিজয়ের, বেদনার। কিসের বলতো? 21 কৃষ্ণচূড়া মানেই চেতনা। 21 কৃষ্ণচূড়া মানে কি বলতো? আমাদের চেতনার রং। ঠিক, আমাদের চেতনার রং কি বলতো? লাল। 21 কৃষ্ণচূড়া দেখতে কেমন বলতো? লাল। ফেব্রুয়ারি 19 কবিতায় পটভূমি কোনটি? গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপর শিক্ষা আন্দোলন। কি আনসার হবে বলতো? ফেব্রুয়ারি 1917 কবিতার পটভূমি হচ্ছে গণ অভ্যুত্থান। কি আনসার হবে বলতো? গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান। ওকে, 7 নম্বর দেখো, ঘাতকের অশুভ আস্তানা বলতে কবি কি বুঝিয়েছেন? সামাজিক দুরবস্থা, রাষ্ট্রীয় দুরবস্থা, ইতিহাসের দুরবস্থা, মূল্যবোধের দুরবস্থা। কি আনসার হবে বলতো? রাষ্ট্রীয় দুরবস্থা বলেই ঘাতকের কি ছিল বলতো? অশুভ আস্তানা ছিল। চতুর্দিকে কি তছনছ হচ্ছে? মানবিক বাগান, গ্রাম, পূর্ব বাংলা, ধানক্ষেত। তাহলে কি অ্যান্সার হবে বলতো? মানবিক বাগান। চতুর্দিকে কি তছনছ হচ্ছে? মানবিক বাগান। কমলবন হচ্ছে তছনছ। কি হচ্ছে তছনছ? কমলবন। কিন্তু কোশ্চেনে কি চমৎকার করছে দেখছো? কমলবন মানে মানবিক বাগান। ঠিক আছে, কমলবন শব্দের অর্থ কি বলতো? মানবিক বাগান। বাঙালি চেতনার বীজ অঙ্কুরিত হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। বাঙালির স্বাধিকার অর্জনের পরবর্তী সকল আন্দোলন এর থেকে প্রেরণা পেয়েছে। উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলন ফেব্রুয়ারি 1917 কবিতায় বর্ণিত কোন আন্দোলনকে প্রেরণা জুগিয়েছিল? ছাত্র আন্দোলন, ছয়দফা আন্দোলন, ফকির আন্দোলন, 69 গণ অভ্যুত্থান। যেহেতু আমরা 69 গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছি, তাহলে আমাদের আনসার কি হবে বলতো? 69 গণ অভ্যুত্থান। কি আনসার হবে? 69 গণ অভ্যুত্থান। 69 গণ অভ্যুত্থান। ওকে, তারপর দেখো, কবিতায় বর্ণিত উক্ত আন্দোলন সম্পর্কে কি বলা যায়? এই আন্দোলন হয়েছিল পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। তার মানে এটা রাইট। ঠিক আছে, এই আন্দোলন শহীদ হন আসাদুজ্জামান, ডক্টর শামসুজ্জোহা। এটাও রাইট। এই আন্দোলন শহীদ হন আসাদুজ্জামান সালাম। তাহলে সালাম কি 52 সালে কি শহীদ হয়েছিল? তার মানে এটা না। তাহলে 1 ও 2 আনসার রাইট। কি বলতো? 1 ও 2। 1 ও 2 আনসার কি? 1 ও 2 মাথায় রাখো। হ্যাঁ, বিদ্রোহী কে লিখছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 3টা উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ। কি কি বলতো? বাদনহারা, মৃত্যুকুদা, কৈলিকা। প্রেম ও দ্রোহের কবি কে বলতো? কাজী নজরুল। প্রেম ও দ্রোহের কবি কে? কাজী নজরুল। কাজী নজরুলের হাতে এক হাতে থাকে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে থাকে কি বলতো? রণতুর্য। এই বিদ্রোহ কবিতারা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলতো? অগ্নিবীণা। ঠিক আছে, অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। কত সালে? 1922 সালে। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতারা কততম বলতো? দ্বিতীয়। বিদ্রোহী কবিতা কততম? দ্বিতীয়। বিদ্রোহী কবিতা কততম বলতো? দ্বিতীয়। তাহলে প্রথম কবিতা প্রলয় উল্লাস আর দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় প্রকাশিত হয় বলতো? বিজলি পত্রিকা। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। বিজলি পত্রিকা কেমন ছিল? সাপ্তাহিক পত্রিকা। বুঝতে পেরেছো? তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, আর বিদ্রোহী কবিতা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। এই সবগুলো লাইনে কি ইম্পর্টেন্ট? নজরুলের এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে কি বলতো? রণতুর্য। এখন আসো, বিদ্রোহী কবিতা শেষ হয়েছে। বিদ্রোহী কবিতা কেন লিখছিল বলতো? ব্রিটিশ উপনিবেশকদের কি
ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য, ব্রিটিশ উপনিবেশকদের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য উনি কি করছে বলতো? বিদ্রোহী কবিতা লিখছে। এই ইনফরমেশনগুলো মাথায় রাখো। অত্যাচারের বিনাশ, অন্যায় শাস্তি বিধান, ধ্বংসের মধ্যে দিয়ে অত্যাচারের অবসান। তাহলে কি চাইছে বলতো? উনি সুন্দর করে লাস্টে বলছে অত্যাচারের অবসান যতদিন পর্যন্ত না থামবে তিনি কি করবে বলতো? বিদ্রোহ চালিয়ে যাবে। তার মানে কি অত্যাচারের অবসান কি বলতো? অত্যাচারের অবসান। অত্যাচারের কি বলতো? অবসান। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত? একটু আগে আনসার বললাম তাই না? তার মানে 1922 সালে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। কত সালে? 1922 সালে। বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? অরফিয়াসকে, দুর্বাসাকে, শিবকে, ইসরাফিলকে। তাহলে খেপাকে? খেপা ছিল দুর্বাসা। দুর্বাসা কিছু বললেও কি করতো? রাগ করতো। তাহলে আনসার কি হবে বলতো? খেপা দুর্বাসা। খেপা দুর্বাসা। খেপা দুর্বাসা মাথায় রেখো। 3 নম্বর, কবিকে দেখে সপ্তনরক হাবিয়া দুজক কেঁপে কেঁপে নিভে যায় কেন বলতো? ভয়ে কেঁপে কেঁপে নিভে যায়। কেন নিভে যায় বলতো? ভয়ে। কিভাবে নিভে যায়? ভয়ে। নেহারি শব্দের অর্থ কি? নেহারি মানে তোমরা যে নেহারি খাও ওইটা না। নেহারি শব্দ মানে দেখে বা প্রত্যক্ষ করে। কি বলতো? দেখে বা প্রত্যক্ষ করে। দেখে বা প্রত্যক্ষ করে। দেখে বা কি? প্রত্যক্ষ করে। ওকে। ভীম কি নিয়ে যুদ্ধে পারঙ্গম বলতো? ভীম হচ্ছে গদা নিয়ে যুদ্ধে পারঙ্গম। ভীম মানে কি? ভয়ানক। ভীম মানে কি বলতো? ভয়ানক। ঠিক আছে। তার মানে কি নিয়ে যুদ্ধে পারঙ্গম বলতো? গদা নিয়ে। কি নিয়ে? গদা নিয়ে। বিদ্রোহী কবিতায় কিসের বিরুদ্ধে কবির ক্ষোভ বিদ্রোহ ঘোষিত হচ্ছে? ধর্মের, তারপর উপনিবেশকদের, সমাজের, ভণ্ড শাসকের। তাহলে একটু আগে আমি আনসার দিলাম উপনিবেশক শাসনের। উপনিবেশক কি? শাসনের। তাহলে কি আনসার হবে? উপনিবেশক শাসনের। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচিত হচ্ছেন? দুর্বাসা, ইন্দ্রাণী, বিশ্বামিত্র, পরশুরাম। ঠিক আছে। তার মানে উনি দিয়েছিল ইন্দ্রাণী সুত বিশ্ববিদাত্রী। ইন্দ্রাণীর পুত্র কে বলতো? জয়ন্ত। তাহলে আনসার কি হবে? ইন্দ্রাণী। ইন্দ্রাণীর পুত্রের নাম কি বলতো? জয়ন্ত। ইন্দ্রাণীর পুত্রের নাম কি? জয়ন্ত। তাহলে কার সুত বলতো? ইন্দ্রাণী সুত। কার সুত? ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত। ঠিক আছে। নজরুল নিজে কি করছে? প্রকাশ করছে। ওকে। বিশ্বামিত্রের কি ছিল বলতো? শিষ্য। বিশ্বামিত্রের কি ছিল বলতো? শিষ্য। পরশুরাম কি ছিল? ক্ষত্রিয় বংশ। সে তার কি দিয়ে? অস্ত্র দিয়ে, কুড়াল দিয়ে তার মাকে হত্যা করছিল। বুঝছো? আবার সাধনা বলে তার মাকে কি করছিল? বাঁচাইয়া তুলছিল। এবং পরশুরাম চাইছিল কোনোভাবে ক্ষত্রিয় বংশকে কি পৃথিবীতে রাখতে দিবে না। আর দুর্বাসা কে ছিল? খেপা। দুর্বাসা কে ছিল বলতো? খেপা। সবসময় খেপা যাইতো। ওকে। মাথায় রাখো এগুলো। হ্যাঁ। এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি, পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধুলি, সারাদিনের অনাহারে শুষ্ক বদন খানি, খিদের জ্বালায় ক্ষুণ্ণ, তাতে জ্বরের ধুকধুকানি। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? নিপীড়িতের বেদনা, বিদ্রোহী মনোভাব, প্রেম ও দূরের সমন্বয়, বিধ্বংসী মনোভাব। তার মানে কি? নিপীড়িতদের বেদনা। নিপীড়িতদের কি বলতো? বেদনা। কবি বলছে নজরুল, আমি অপমানিতের মরম বেদনা। কার মরম বেদনা? অপমানিতের মরম বেদনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ইম্পর্টেন্ট। বিধবার বুকের ক্রন্দন শ্বাস। কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার বুকের ক্রন্দন শ্বাস। ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, উদ্দীপকের সমান্তরাল ভাবনা বিদ্রোহী কবিতার যে চরণে ফুট রয়েছে তা হলো, আমি বিদ্রোহী বাহিনী কি লখিলবে পিয়া, আমি বঞ্চিত ব্যথা পদবশে চির গৃহরাজত প্রতীক, আমি অবমানিতের মরম বেদনা। তাহলে আমরা উদ্দীপক দ্বারা কি বুঝেছি বলতো? প্রতীকের উনি পথিক, অবমানিতের মরম বেদনা, পথবাসীর যত গৃহহারা তাদের কি বলতো? পথিক কে? নজরুল। তার মানে 2 ও 3 আনসার রাইট কি বলতো? 2 ও 3। প্রথমটা হবে না, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, এটার সাথে কি এইটার সম্পর্ক নাই, নিপীড়িতদের সম্পর্ক নাই। তাহলে 2 ও 3 আনসার রাইট কি বলতো? 2 ও 3। 2 ও 3। বিভীষণ মেঘনাদ কবিতায় সৌমিত্রীকে বলতো? সুমিত্রার পুত্র সৌমিত্রীকে লক্ষণ। সুমিত্রার পুত্র কে বলতো? সৌমিত্রী। সৌমিত্রীকে লক্ষণ। ঠিক আছে। মেঘনাদের অনেকগুলো নাম আছে। কি কি নাম বলতো? অরিন্দম, তারপর কি বলতো? অরিন্দম, তারপর হচ্ছে তোমার ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ। ওকে। তারপর কি বলতো? রাবণী। কি বলতো? রাবণী। ওকে। তারপর কি বলতো? বাসব বিজয়ী। কি বলতো? বাসব বিজয়ী। তারপর কি বলতো? ধীমান। কি বলতো? ধীমান।
মাথায় রাখবা একটু, ঠিক আছে? তো এগুলো কার নাম বলো তো? সবগুলো নাম হচ্ছে মেঘনাদের। ওকে, লক্ষণ কে ছিল রামের সৎ ভাই, লক্ষণ কে ছিল রামের সৎ ভাই। বিভীষণ কে ছিল রাবণের ভাই, রাবণের দুইটা ভাই ছিল, একটা বিভীষণ আর একটা কুম্ভকর্ণ। রাবণের কয় ভাই? দুই ভাই, বিভীষণ এবং কি কুম্ভকর্ণ। বিভীষণ এবং কে বলো তো? কুম্ভকর্ণ। তাহলে রাবণের কয় ভাই? দুই ভাই। ওকে, আর হচ্ছে তোমার রাবণ কে ছিল? প্রথমে সে কি ছিল বলতো? খারাপ ছিল। পরবর্তীতে দেশপ্রেমিক হিসেবে মেঘনাদ আর রাবণকে কি করা হয়েছে বলতো? বোঝানো হয়েছে। তাহলে দেশপ্রেমিক হিসেবে কাকে কাকে বোঝানো হয়েছে বলতো? দেশপ্রেমিক হিসেবে মেঘনাদ আর রাবণকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? মেঘনাদ আর রাবণকে। আর নীচতা, হীনতা, বর্বরতা বলে কাকে বুঝেছে? রাম লক্ষণ বিভীষণ, রাম লক্ষণ বিভীষণ। আর ওখান থেকে আসছে গড়ের সূত্র বিভীষণ, গড়ের কথা বাইরে পাচার করে দেয়। 2 নম্বর দেখো, মেঘনাদ কাকে বিজ্ঞতম বলেছে? কুম্ভকর্ণ, রাবণ, বিভীষণ, বিধাতা। তাহলে কি আনসার হবে বলতো? বিভীষণকে। বিজ্ঞতম কাকে বলা হয়েছে? বিজ্ঞতম তুমি, অজ্ঞ দাস, অজ্ঞ আমি। তাহলে মেঘনাদ নিজেকে অজ্ঞ বলছে, আর বিজ্ঞ কাকে বলছে? বিভীষণকে বলছে। নাহি দোষী আমি বৎস উক্তিটি কার? পর দোষে কে চাহে মজিদ, উক্তি বিভীষণের। পর দোষে কে চাহে মজিদ, উক্তিটি বিভীষণের। কার সম্পর্কে বলা হয়েছে বলতো? রাবণ সম্পর্কে। তোমার বাপে দোষ করছে, আমি কেন মস্তে যাব? ঠিক আছে, সেম। নহি দোষী আমি বৎস, তাহলে উক্তিটি কার বলতো? বিভীষণের। যে আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার বাবার। সব দোষ কার? তোমার বাবার। বিভীষণের স্বজাতি বৈরী ভূমিকার পিছনে কোন বিষয়টি ক্রিয়াশীল? ক্ষমতা, মোহ, স্বার্থচিন্তা, ঈর্ষাবোধ, ধর্মবোধ। তাহলে কি আনসার হবে বলতো? ধর্মবোধ। এই যে মেঘনাদ বলছিল ধর্মপথগামী, চাচা তুমি ধর্ম ত্যাগ করতেছো, তুমি নীতি নৈতিকতার বাইরে চলে গেছো, ইথিক্সের বাইরে চলে গেছো, ঠিক আছে? তারপরে তার কি এই কথাগুলো কানে আসে না, এই জন্য বলা হয় ধর্মবোধ। কি বলা হয় বলতো? ধর্মবোধ। ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদ বাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে? শত্রুপক্ষের সঙ্গে আতাত। শত্রুপক্ষের সঙ্গে কি বলতো? আতাত। শত্রুপক্ষের সঙ্গে আতাত। প্রফুল্ল কমলে কীটবাস, কীট হিসেবে কাকে অভিহিত করা হয়? কীট হিসেবে কাকে অভিহিত করা হয়? লক্ষণকে। কীট হিসেবে কাকে অভিহিত করা হয় বলতো? লক্ষণকে। আর প্রফুল্ল কমল দ্বারা রাবণের পরিবারকে বুঝাইছে। মেঘনাদের অপর নাম কি? অরিন্দম, ইন্দ্রজিৎ, বীরবাহু। একটু আগে আলোচনা করছে, তাই না? দেখছো কমন পড়ে গেছে। তাহলে কি আনসার হবে বলতো? অরিন্দম এবং ইন্দ্রজিৎ। কি আনসার হবে? 1 ও 2, 1 ও 2, অরিন্দম ও ইন্দ্রজিৎ, ঠিক আছে? আর বীরবাহু হচ্ছে মেঘনাদের আরেকজন ভাই, বুঝতে পারছো? তাহলে আমরা যে এতক্ষণ মেঘনাদের যে আলোচনা করলাম, মেঘনাদের 5 থেকে 6টা নাম বললাম, আবার একটু রিভিশন দেই। অরিন্দম, ইন্দ্রজিৎ, রাবণী, তারপর কি বলতো? ধীমান, বাসব বিজয়ী, বাসব ত্রাস। কে বলতো? মেঘনাদ। ওকে, আর বীরবাহু হচ্ছে মেঘনাদের আরেকটা ভাই, এই জন্য তার নাম কি? বীরবাহু না। ক্লিয়ার? 8 নম্বর দেখো ভাইয়া, বিভীষণের প্রতি মেঘনাদের ঘৃণাবোধ ব্যক্ত হওয়ার কারণ? বিভীষণের কিসের কারণে কি ঘৃণাবোধ হয়েছে? বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতা, বর্বরতা। বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতা, বর্বরতা। কি কারণে বলো? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। বলো, কুইক আনসার দাও। বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতা, বর্বরতা। এটা তোমরা সুন্দর করে কমেন্ট করবা এটার আনসার, বুঝতে পেরেছো? কমেন্ট করবা, আমি সবার একটু কমেন্ট চেক করবো, হ্যাঁ? বুঝোই তো এটার আনসার কি হবে। জীবনযাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরও কেবল অসৎসঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল। তাহলে ইকবালের সাথে কার কথা বলা হয়েছে বলতো? ইকবাল। উদ্দীপকে ইকবালের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের সাথে তুলনীয় বলতো? বিভীষণ, ঠিক আছে? এত কিছু পাওয়ার পরও সে কি করছে? রামকে কি করছে? সহযোগিতা করছে। কে বলতো? বিভীষণ। কবি কোন সময়ে ভালো মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন? আগামী, অন্তিম প্রভাতে, আগামীতে, অন্তিম প্রভাতে, অন্তিম সন্ধ্যায়, আগামী দিনে। বলো কোন সময়ে? সুচেতনা। সুচেতনা ভালোভাবে মনে রাখবা। সুচেতনা লিখছে জীবনানন্দ দাশ, 1899 সালে জন্মগ্রহণ করছে। তার জন্ম বরিশালে। তার মাও একজন কবি ছিলেন, তার মায়ের নাম কুসুম কমণি দাস। আর সুচেতনা দ্বারা বুঝেছে ভালো চেতনা, শুভ চেতনা। আমাদের মধ্যে যদি ভালো চেতনা কাজ করে, শুভ চেতনা কাজ করে, তাহলে আমরা অন্যায় কাজ করব না, আমরা ধ্বংসযজ্ঞ চালাবো না, ঠিক আছে? পৃথিবীর সৌন্দর্য আমরা উপভোগ করব। এই কথাগুলোকে জীবনানন্দ দাশ বুঝাইছে। তাহলে কোন সময় ভালো মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বলতো? অন্তিম প্রভাতে। কখন বলতো? অন্তিম প্রভাতে। কখন? অন্তিম প্রভাতে। কখন বলতো? অন্তিম প্রভাতে। ওকে, 2 দেখো ভাইয়া, মাটি ও পৃথিবীর টানে মানব জন্মের করে এসে কবি কি অনুভব করেছেন? এসে ভালোই হলো, এসে খারাপ হলো, না এলে ভালো হতো, না এলে খারাপ হতো। তাহলে কি আনসার হবে বলতো? না এলে ভালো হতো। পৃথিবীতে আইসে দেখে গেলে ধ্বংসযোগ্য আর ধ্বংসযোগ্য, তার মানে এর চেয়ে না আসে কি হইতো বলতো? ভালো হইতো। এটা কি বুঝেছে বলতো? কবি বুঝিয়েছেন। ওকে, 3 নম্বর দেখো ভাইয়া,
সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? দেশের কাছে, পরিবারের কাছে, মহাবিশ্বের কাছে, পৃথিবীর কাছে। একদম কবিতার লাইন। তাহলে মানুষ কার কাছে ঋণী বলতো? পৃথিবীর কাছে ঋণী। মানুষ কার কাছে ঋণী? পৃথিবীর কাছে ঋণী। কিসের কাছে ঋণী? পৃথিবীর কাছে। এবং কবি এটাও বুঝেছে যে সকল অন্ধকারের পর কি আসবে? আলো আসবে। এই জন্য আমাদের আশা ধরে রাখার কথা বলছে। আর এই আশা ধরে রাখার কথা বলতে বলতে আমাদের আরেকটা কোয়েশ্চেন চলে আসছে আশা নিয়ে। এই বাতাস কি পরম সৌর্য করে উজ্জ্বল, চরণীতে কি প্রকাশ পেয়েছে? রূঢ় বাস্তবতা, আশাবাদ, নৈরাশ্য, অধিবাস্তবতা। তার মানে এইটাই দ্বারা বুঝাইছে যে সকল ধ্বংসের পর, সকল অত্যাচারের পর একটা সময় সৌন্দর্য আসবে, ভালোবাসা আসবে। তাহলে আনসার কি বলতো? আশাবাদ। কি বলতো? আশাবাদ। কিসের কথা বলেছে বলতো? আশাবাদের কথা বলা হয়েছে। ওকে, সুচেতনা কবিতায় কোন পথে আলো জ্বলে পৃথিবীর কর্মমুক্তি হবে? সৌহার্দ্যের পথে, সুচেতনার পথে, সম্প্রীতির পথে, সাম্যবাদের পথে। কি আনসার হবে বলতো? সুচেতনার পথে। কোন পথে বলতো? সুচেতনার পথে। কিসের পথে বলতো? সুচেতনার পথে। তার মানে আমরা যদি শুভ চেতনার পথে আমরা এগিয়ে যাই তাহলে আমরা কি সুন্দর একটা পৃথিবী পাবো। ওকে, তাহলে এই জন্য বলা হয়েছে সুচেতনার পথে। দেখো ভাইয়া, পৃথিবীর শেষ সত্য নয় কোনটি? ধ্বংসাত্মক কর্মকাণ্ড, প্রেম, সত্য, কল্যাণ, সভ্যতার বিকাশ, সবুজের নির্জরতা। তার মানে পৃথিবীতে সারা জীবনে ধ্বংস কর্মকাণ্ড চলবে না। যে কোনো যুদ্ধ কি করবে বলতো? থামবে। তার মানে আনসার কি বলতো? এটাই রাইট। আনসার কি বলতো? এক রাইট। কোনটা রাইট বলো? এক। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কি সবসময় থাকবে না, কখনো না কখনো কি ধ্বংস শেষ হবে। যুদ্ধ শেষ হয়ে কি আসবে বলতো? শান্তি আসবেই। এই হচ্ছে আমাদের সুচেতনা গল্প। কবির মতে কোথায় নির্জনতা আছে? দারুচিনি বনানীর ফাঁকে, ভাঙা বেড়ার ফাঁকে, ফাঁকা মাঠে, ফুল বাগানে। তাহলে কোথায় হবে? দারুচিনি বনানীর ফাঁকে। কোথায় বলতো? দারুচিনি বনানীর ফাঁকে। দারুচিনি বনানীর ফাঁকে। সকল বিপর্যয় থেকে পৃথিবী মানুষের মুক্তি করবে কিভাবে? অশুভ শক্তিতে পরাভূত করে, সুচেতনার আলো জেলে, পৃথিবীতে মানব রূপে জন্ম নিলে, যুদ্ধ, রক্তপাত, প্রাণহানির মাধ্যমে। তাহলে কিভাবে বলতো? সুচেতনার আলো জেলে। কিভাবে বলতো? সুচেতনার আলো জেলে। সুচেতনার আলো জেলে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশাক্ষীণ, তবু পথ ছাওয়া অবিরাম। উদ্দীপকটি কোন চেতনার দিক থেকে সুচেতনা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? নৈরাশ্য চেতনায়, আশাবাদী চেতনা, ভাববাদী চেতনা, সাম্যবাদী চেতনা। তার মানে আশাবাদী চেতনা, যে কখনো না কখনো কি হবে? এই ধ্বংসযুগ একদিন শেষ হবে। অশান্ত দিন, বেঁচে থাকা আশাক্ষীণ। তার মানে অশান্ত দিনে আমরা কি বেঁচে থাকা, তবুও পথ ছাওয়া অবিরাম, তবু কি আমরা সুন্দর পথে চলতে চাই। তার মানে আশাবাদী চেতনা। কি আনসার হবে বলতো? আশাবাদী চেতনা। আশাবাদী চেতনা। ওকে, 10 নম্বর দেখো ভাইয়া। সুচেতনা কবিতায় যে চরণে উক্ত চেতনার প্রকাশ ঘটেছে তা হলো শাশ্বত রাত্রি বুকে সকলে অনন্ত সূর্যোদয়, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, এই পথে পৃথিবীর কর্মমুক্তি হবে। দেখো তাহলে সেই শাশ্বত রাত, তারপর অন্ধকার শেষে কি আসবে বলতো? আলো আসবে, সূর্য আসবে। আর এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। মানুষ তবু ঋণী, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, এটা তো যায় না, কিন্তু এই পথেই ক্রমমুক্তি হবে। তার মানে একটা না একটা সময় আমরা কি ভালো সময় দেখতে পাবোই। তাহলে 1 ও 3 আনসার। কি বলতো? 1 ও 3। কি আনসার? 1 ও 3। 1 ও 3। শরণার্থীর কবিতায় কোন সময়ের কথা আছে? রাত, প্রভাত, দুপুর, বিকেল। তাহলে কোন সময়ের কথা বলা হয়েছে বলতো? প্রভাত বেলা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। ঠিক আছে, শরণার্থীর কবিতার একটা লাইন মাথায় রাখবা। পৃথিবীতে সৃষ্টি কর্মের দাম আছে, কিন্তু ব্যক্তি সত্তার কোনো দাম নাই। পৃথিবীতে সৃষ্টি কর্মের দাম আছে, কিন্তু কিসের দাম নাই বলতো? ব্যক্তি সত্তার দাম নাই। আর গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, আর হচ্ছে তোমার ঘনমেঘ ঘুরে ফিরে কখন বলতো? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে ঘনমেঘ ঘুরে ফিরে। এই দুইটা জিনিস ভালো করে মাথায় রাখবা। দুইটা জিনিস কি ভালো করে মাথায় রাখবা। ওকে, 2 নম্বর দেখো ভাইয়া। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে তুমি কে বলো? মাঝি। তুমি কে বলো তো? মাঝি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? তুমি কে বলো তো? মাঝি। তুমি কে? মাঝি। ওকে, শরণার্থী কবিতাটি কোন ছন্দ রচিত? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ। তাহলে কি অ্যান্সার হবে বলো তো? মাত্রাবৃত্ত। কোন ছন্দ রচিত বলো তো? মাত্রাবৃত্ত। কোন ছন্দ রচিত? মাত্রাবৃত্ত। কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কবি কি বুঝেছেন? অনিশ্চয়তা, অপ্রাপ্তিবোধ, হতাশা, আশঙ্কা। অনিশ্চয়তা কি বুঝেছে বলো তো? অনিশ্চয়তা কি বুঝাইছে? অনিশ্চয়তা, যে কখন কি হয়ে যায় বলা যায় না। শরণার্থীর কবিতা কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন? সৃষ্টিকর্ম মানে ফসল, যেটা পৃথিবীতে থাকবে। তার মানে আনসার কি বলতো? ফসল। সৃষ্টিকর্ম মানে কি? ফসল। সৃষ্টিকর্ম মানে কি বলতো? ফসল। সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন? সৃষ্টিকর্ম উৎকৃষ্ট বলে, সৃষ্টিকর্ম শ্রমের ফল বলে, সৃষ্টিকর্ম বিখ্যাত বলে, সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে। তাহলে সৃষ্টিকর্ম কখনো কি হয় না? ধ্বংস হয় না, এটা থেকে যায়। কিন্তু মানুষ থাকে না, ব্যক্তির সাথে কি হয়ে যায় বলতো? ধ্বংস হয়ে যায়। সোনার কবিতায় সোনার দান কিসের প্রতীক? মহাকাল, সমকাল, সৃষ্টিকর্ম, কালস্রোত। তাহলে সোনার দান হচ্ছে সৃষ্টিকর্মের প্রতীক। সোনার দান কিসের প্রতীক বলতো? সৃষ্টিকর্মের প্রতীক। সৃষ্টিকর্মের প্রতীক।
শোনাদের কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? ছলনার অভিনয়, চরম বাস্তবতা, নির্বিকারত্ব, নিরাসক্তি, চপলতা। নির্বিকারত্ব, নিরাসক্তি, ঠিক আছে? কারণ মানুষ নিয়ে আমার লাভ নাই। পৃথিবীতে কিসের দাম আছে? সৃষ্টিকর্মে, কিন্তু ব্যক্তি সত্তার কোনো দাম নাই। গভীর হতে আরো গভীরে, শূন্যতায় অতল থেকে আরো অতলে, নিশ্চিত্র অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন অন্ধকারে, কেউ নেই, কোথাও কেউ নেই। উদ্দীপকের শেষ পংক্তির সাথে সোনারতরী কবিতার কোন ভাবের মিল আছে? কবি নিঃসঙ্গতা, কৃষকের উৎকণ্ঠা, কবি সংশয়, কৃষকের মৃত্যু চিন্তা। তাহলে কি বলতো? নিঃসঙ্গতা। কেউ নেই, কোথাও কেউ নেই। মাঝে মাঝে আমাদেরকে একাই মনে হয়, আসলেই কেউ নেই। বুঝতে পেরেছো? অনেক মানুষ আশেপাশে, কিন্তু তাদেরকে মানে আমাদের আপন মানুষ মনে হয় না। এই জন্য নিজেকে কি নিঃসঙ্গ একটা ভাব চলে আসে। এই জন্য কোথাও কেউ নেই মানে কি? কবি নিঃসঙ্গতা। আর মানুষের কি নিঃসঙ্গতা থাকবে, কখনো না কখনো কি নিঃসঙ্গতা থাকবেই। সোনারতরী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন? কুলে একা বসে আছি নাহি ভরসা, শূন্য উদিত্রে রহিণপুরী, পরবারে দেখি একা তরু ছায়া মসিমাখা। তার মানে 3 নাম্বার আনসারটা তো কোনোভাবেই যায় না, তাই না? কুলে একা বসে আছি নাহি ভরসা, তার মানে এটা দুশ্চিন্তা। শূন্য উদিত্রে রহিণপুরী, এটাও কি দুশ্চিন্তা? তাহলে আনসার কি 1 ও 2? আনসার কি বলতো? 1 ও 2। আনসার কি বলতো? 1 ও 2। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সুন্দর করে সবগুলো কবিতা সুন্দর করে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? 12টা কবিতা, 10টা করে এমসিকিউ, তার মানে 12, 10, 120, 120 টপ এমসিকিউ। যারা যারা ক্লাসটা করেছো অবশ্যই একটা কমেন্ট করে যাবা, আর ক্লাসটা ইউটিউবে সাবস্ক্রাইব দিতে কোনোভাবেই ভুলবা না। সবার জন্য ভালোবাসা, দোয়া এবং শুভকামনা রইল, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে বিজয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।